প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপার্স গুড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর শেষের দিকে ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই ইলেকট্রনিক্স পার্টে তোমাদের মূল এইচএস এক্সামে টোটাল 6 মার্কস থাকবে। সেক্ষেত্রে 6 মার্কসের মধ্যে 3 নম্বরের একটা কোশ্চিন থাকে, 1 নম্বরের দুটো এমসিকিউ আর একটা শর্ট কোশ্চিন 1 নম্বরের থাকে, এই মিলে 6 মার্কস। তো সেই ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা তোমাদের বইয়ের অধ্যায় অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখব প্রথমে আছে তোমাদের অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স, আর দ্বিতীয় যে অধ্যায়টার নাম আছে ডিজিটাল বর্তনী। তার মানে এই দুটো মিলেই আমাদের হচ্ছে 6 মার্কস থাকবে। তো চলো শুরু করা যাক আজকের পড়াশোনা। শুরুতেই আমরা যেটা জানবো বা ছোট ক্লাস থেকে জেনে এসেছি সেটা হচ্ছে পরিবাহী, অর্থাৎ যার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে এরকম পদার্থ। সেই পরিবাহী মোটামুটি দু ধরনের হয়, একটা সুপরিবাহী আর একটা হচ্ছে কুপরিবাহী। সুপরিবাহী কারা না, লোহা, অ্যালুমিনিয়াম, তামা এইসব পদার্থ, এদের মধ্যে দিয়ে তড়িৎ খুব ভালোভাবে চলাচল করতে পারে। আর অপরদিকে কুপরিবাহী কারা, যাদের মধ্যে দিয়ে তড়িৎ একদমই চলাচল করতে পারে না বা করলেও সেটা খুবই সামান্য। এই ধরনের পদার্থ কারা, যারা প্লাস্টিক, এইসব বিষয়ে আমরা জেনে এসেছি। এইবার সুপরিবাহী পদার্থ এই অ্যালুমিনিয়াম, তামা এদের মধ্যে দিয়ে যখন তড়িৎ চলাচল করে তখন সেই তড়িৎটাকে নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের কি করতে হয়, বাইরে থেকে বিভিন্ন রকম রোধ বর্তনীতে ব্যবহার করতে হয়। এই জন্য কি হয়, বর্তনী রোধের জন্য যেমন একটা জায়গার প্রয়োজন হয়, আবার একটা মার্কেট কস্টও আছে। তো এইবার বিজ্ঞানীরা চেয়েছে যে এই সুপরিবাহী পদার্থের বিকল্প হিসেবে অন্য কোনো পদার্থদেরকে সাহায্যে আমরা তড়িৎ চলাচল করতে সাহায্য করতে পারি কিনা। আবার সুপরিবাহী পদার্থগুলোর মধ্যে দিয়ে তড়িৎ তোমার এত ভালো চলাচল করতে পারে যে সেখানে আমরা অ্যাম্পিয়ার রেঞ্জে পাই, কিন্তু আমাদের গৃহবর্তনীতে যেসব যন্ত্রপাতিগুলো ব্যবহৃত হয় বৈদ্যুতিক, সেগুলোর বেশিরভাগই দেখবে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে। তো এই জন্য আমরা চাইছিলাম যে এমন কোনো পরিবাহী যদি আমরা প্রস্তুত করতে পারি যাদের মধ্য দিয়ে এই মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে তড়িৎটা চলাচল করতে পারে, তার বেশি যেন না পারে। এই প্রচেষ্টা থেকেই আরেক ধরনের পরিবাহীর জন্ম নেয়, তার নাম হচ্ছে অর্ধপরিবাহী। বুঝতেই পারছো নাম থেকে যে এদের পরিবহন ক্ষমতাটা কি হবে, সুপরিবাহী আর কুপরিবাহী পদার্থের মাঝামাঝি। অর্থাৎ সুপরিবাহী পদার্থে যেমন অ্যাম্পিয়ার রেঞ্জে তড়িৎ প্রবাহিত হয়, কুপরিবাহী পদার্থতে যেমন একদমই প্রায় তড়িৎ পরিবাহিত হয় না, সেক্ষেত্রে অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু তড়িৎটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আমরা পেতে পারি। এবার এই অর্ধপরিবাহীর উদাহরণ হিসেবে কোন সকল আমরা মৌলকে নিই, সাধারণত জার্মেনিয়াম, সিলিকন, অর্থাৎ চতুর্যোজী মৌল পর্যায় সারণীতে, যারা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 14 নম্বর শ্রেণীতে অবস্থান করে, কার্বন শ্রেণী যেটাকে আমরা বলে থাকি। সেই কার্বনের পরে যে সিলিকন এবং জার্মেনিয়াম আছে, সেই চতুর্যোজী মৌলগুলো নিয়েই আমরা এই অর্ধপরিবাহী তৈরি করি। তাহলে বুঝতেই পারছো পরিবহন ক্ষমতার দিক থেকে যেমন 3 রকম, আর কি মূল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এদের মধ্যে। সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, সেক্ষেত্রে মুক্ত ইলেকট্রন কি করে, তড়িৎটাকে পরিবহন করে। এক্ষেত্রে তোমার আধান বাহকের কাজ করে হচ্ছে কিন্তু ইলেকট্রন। আর কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সেখানে অস্তিত্ব থাকে না, সেই জন্য ওদের মধ্যে দিয়ে একদমই তড়িৎ চলাচল করতে পারে না। কিন্তু এই অর্ধপরিবাহী আমরা যেটা পাচ্ছি, সেই অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু আবার 2 ধরনের আধান বাহক এখানে আমরা পাই। এটাও একটা উল্লেখযোগ্য পার্থক্য। সেই দুই ধরনের আধান বাহকের মধ্যে একটা তো অবশ্যই মুক্ত ইলেকট্রন আছে, যার নাম আমরা এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ইলেকট্রন হিসেবে বেশি ব্যবহার করে থাকি। এছাড়াও মনে রাখবে আর একটা কাল্পনিক আধান আছে। কাল্পনিক এই জন্য যে ওই আধানের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমাদের অর্ধপরিবাহীটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করবার জন্য আমরা এই কাল্পনিক আধানের আমরা অস্তিত্ব ধরে নিয়েছি। সেই কাল্পনিক আধানটার নাম হচ্ছে হোলস বা গর্ত। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে 2 ধরনের আধান বাহক থাকে। তাহলে তারা কারা কারা, একটা হচ্ছে হোলস বা গর্ত, আর একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন বা পরিবহন ইলেকট্রন। এটাও একটা পার্থক্য আমরা এদের মধ্যে দেখতে পাই। তো আমরা আগে চলো বোঝবার চেষ্টা করি যে এই মুক্ত ইলেকট্রন আর হোলস জিনিসটা কি। দেখো সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয়, আমরা জানি কি হয়, কোনো একটা পরিবাহী, ধরে নাও আমি তামারই পরিবাহী নিলাম, তাহলে সেক্ষেত্রে কি হয়, বিভিন্ন পরমাণুগুলি দিয়েই তো এই পরিবাহীটা তৈরি হবে। এবার আমরা জানি পরমাণুর আবার প্রত্যেকটা পরমাণুর দুটো অংশ, একটা নিউক্লিয়াস আর একটা হচ্ছে বাইরের কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন মহল। সেই বিভিন্ন ইলেকট্রন মহলে বিভিন্ন ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে।
এবার নিউক্লিয়াসের আকর্ষণ বল বাইরের কক্ষে ইলেকট্রনের প্রতি সাধারণত কম হয়, সবথেকে কম হয়। এবার কিছু কিছু সুপরিবাহী পদার্থ যেমন অ্যালুমিনিয়াম, তামা, এদের বাইরের কক্ষের সেই ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল এত কম হয়ে যায় যে কি হয়, ওই পরিবাহীটার মধ্যেই কোনো একটা পরমাণু থেকে কোনো একটা ইলেকট্রন হয়তো দেখা যাচ্ছে বের হয়ে অন্য একটা পরমাণুর মধ্যে যায়, আবার হয়তো এখান থেকে আরেকটা ইলেকট্রন বের হয়ে আরেকটা পরমাণুতে যাচ্ছে, এখান থেকে ধরে নাও আরেকটা ইলেকট্রন বের হয়ে এই পরমাণুতে যাচ্ছে। তো এইরকম ইলেকট্রন ইচ্ছে মতন ওই পরিবাহীর মধ্যে এক তোমার এক পরমাণু থেকে আর এক পরমাণুতে গমন করে। এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনগুলোর নির্দিষ্ট কোনো দিক নেই, সেই জন্য এখানে কিন্তু সাধারণ অবস্থায় কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার সৃষ্টি হয় না। কিন্তু তুমি যদি ছবি তোলো, কোনো একটা মুহূর্তে ধরে নাও মনে মনে তুমি ছবি তোলো, তাহলে তুমি দেখবে কিছু কিছু ইলেকট্রন মনে হবে যেন কোনো পরমাণুরই বোধহয় অংশ নয়। হয়তো এখান থেকে যখন এখানে যাচ্ছিল তখন রাস্তার মাঝখানে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আসবে ছবিতে, মনে হবে কি কিছু কিছু ইলেকট্রন বোধহয় ওই পরিবাহীর কোনো পরমাণুরই বোধহয় অংশ নয়, তারা যেন মুক্তভাবে ওই পরিবাহীর মধ্যে চলাচল করছে। তো এই রকম ইলেকট্রনগুলোরই নাম দিয়েছি আমরা মুক্ত ইলেকট্রন। এইবার এই কোনো একটা পরিবাহীকের থেকে বাইরে থেকে আমরা যদি বিভব প্রভেদ নামক ব্যবস্থাটা যদি প্রয়োগ করি, তাহলেই কি হবে, এবার ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে যাওয়া শুরু করে দিবে। যেহেতু ইলেকট্রন নেগেটিভ আধান, তার মানে ওরা ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হবে, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন এবার একটা নির্দিষ্ট দিকে যাওয়া শুরু করে দিবে। এবার একটা নির্দিষ্ট দিকে যখনই ইলেকট্রনের গমন হয় তখনই তড়িৎ পরিবহনের সৃষ্টি হয়। তার মানে আমরা আবার প্রচলিত নিয়ম ধরে নিয়েছি, যেদিকে ইলেকট্রনের গতি হবে তড়িৎ প্রবাহের দিক তার বিপরীত দিকে। এই সম্পর্কে ডিটেলসে আমরা তোমার তড়িৎ চ্যাপ্টারে আলোচনা করেছি। তো এই হচ্ছে আমাদের মূলত মুক্ত ইলেকট্রন, যেটা হচ্ছে সুপরিবাহী পদার্থের মধ্যে থাকে জন্য সুপরিবাহী পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে। কুপরিবাহী পদার্থের মধ্যে একই রকমভাবে থাকে না জন্য ওর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন একদমই ঘটে না। কিন্তু এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা এই মুক্ত ইলেকট্রনটা তো থাকেই, কিন্তু সেই পরিমাণটা সাধারণ তাপমাত্রায় খুবই কম। এবার সেই জন্য সাধারণ তাপমাত্রায় অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতাটা সুপরিবাহীর মতন অতটা হয় না। কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন ছাড়াও আমি বললাম আরেকটা আধান বাহক আছে, সেটার নাম হচ্ছে গর্ত বা হোলস। তো এই গর্তটা কেমন জিনিস, আমি বললাম এটা একটা কাল্পনিক তোমার হচ্ছে কণা, মানে ওর অ্যাকচুয়ালি অস্তিত্ব নেই, আমরা ব্যাখ্যা করবার জন্য ব্যবহার করি। চলো আগে বুঝে নিই যে এই হোলস বা গর্ত জিনিসটা কি। দেখো আমি ধরে নাও এরকম সিলিকনেরই একটা পরিবাহীর ছবি এখানে এঁকেছি। এবার কি হবে, সিলিকন চতুর্যোজী মৌল হওয়ার জন্য ও অষ্টক পূর্তি করতে চাওয়ার জন্য কি করে, চারটা অপর সিলিকন পরমাণুর সঙ্গে কি করবে, ও বন্ধনে আবদ্ধ হবে সমযোজী বন্ধনের দ্বারা। এবার এই বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোতে ধরে নাও তুমি বাইরে থেকে কোনোভাবে ও শক্তি পেল। সেই বাইরে থেকে শক্তি আমরা বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি, তাপের সাহায্যে হতে পারে, আলোর সাহায্যে হতে পারে, এইরকম কোনো একভাবে বাইরে থেকে ধরে নাও ওই পরমাণুর কেলাসটা হচ্ছে কী পেলো, শক্তি পেয়ে তার ফলে দেখা যাচ্ছে কোনো একটা ধরে নাও পরমাণু বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন বন্ধন থেকে বের হয়ে চলে আসলো। ধরে নাও এই ইলেকট্রনটা বের হয়ে এখানে চলে এসেছে। তাহলে দেখো এইখানে একটা কি হবে, ফাঁকা স্থানের সৃষ্টি হবে। এই ফাঁকা স্থানটারই আমরা নাম দিয়েছি হচ্ছে হোলস বা গর্ত। অর্থাৎ এই ফাঁকা যে জায়গা, অর্থাৎ যেই জায়গাটায় ইলেকট্রনের ঘাটতি থাকবে সেই জায়গাটাকেই আমরা বলি হচ্ছে একটা কণা, সেটা হচ্ছে হোলস বা গর্ত। তার মানে ইলেকট্রন যদি নেগেটিভ আধান হয় তাহলে আমরা বলতেই পারি আমাদের যে কাল্পনিক কণা হোলস সেটা বা গর্ত, সেটা কি হবে, ধনাত্মক আধান বা পজিটিভ আধান যুক্ত। এইবার তাহলে ইলেকট্রন তো মুক্ত ইলেকট্রন তো চলাচল করতে পারে বুঝলাম। এবার এই ইলেকট্রনটা তাহলে আমাদের তখন মুক্ত ইলেকট্রন হিসেবে ব্যবহৃত হবে। এবার এ নয় চলাচল করবে, গর্ত বা হোলস কিভাবে চলাচল করবে দেখো। এইবার দেখা যাচ্ছে এই ইলেকট্রনটা কথার কথা ঘুরে চলে এসছে। এবার ওই একই রকম তাপ পেয়ে ধরে নাও এই বন্ধনী থেকেও একটা ইলেকট্রন বের হয়ে চলে গেছে মুক্ত ইলেকট্রনে বাইরে থেকে আধান পাওয়ার জন্য, তাহলে এখানেও একটা গর্তের সৃষ্টি হবে। এইবার এই ইলেকট্রনটা দেখো ধরে নাও এখান থেকে বের হয়ে এখানে না গিয়ে এই ইলেকট্রনটা ধরে নাও এখান থেকে বের হয়ে এইখানে গেছে। তাহলে দেখো এইখানে যে গর্তটা ছিল তাহলে এখানে সেটা পূরণ হয়ে যাবে ইলেকট্রন যাওয়ার ফলে। এইবার সেই গর্তটা শিফট করে কোথায় চলে আসবে, এইখানে। এবার ধরে নাও আরেকটা ইলেকট্রন অন্য কোনো বন্ধন থেকে আবার ওই গর্তটার ওখানে গেছে, ওই বন্ধনীতে যে ওই গর্তটাকে পূরণ করেছে। তাহলে দেখো কোথায় আবার গর্তের সৃষ্টি হবে, এইখানে। তাহলে খেয়াল করে দেখো ইলেকট্রন যেদিকে গমন করে হোলসগুলো তার বিপরীত দিকে গমন করে। এইভাবে কি করে, এই আমরা কোনো একটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে
তোমার গর্ত বা হোলসের গতি ধরে নিই। তাহলে দেখো আমরা আমাদের প্রচলিত নিয়ম অনুসারে যেদিকে তড়িৎ প্রবাহিত হয় তার বিপরীত দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমরা কিন্তু মাথায় রাখবে যেদিকে হচ্ছে তড়িৎ পরিবাহিত হবে হোলসগুলো সেই দিকেই গমন করবে, বা উল্টোভাবে যেদিকে হোলস গমন করবে সেদিকেই তড়িৎ পরিবাহিত হবে। তার মানে এই যে আমাদের এই কাল্পনিক কণা, এই গর্ত বা হোলস, সেটার কিন্তু তোমার কোনো অ্যাকচুয়ালি কণা নয়, কিন্তু আমরা এই ব্যাখ্যা করবার জন্য আমরা কি করেছি এখানে ধরে নিয়েছি। এবার এটার আরও গুরুত্ব আছে, কেন আমরা ধরে নিয়েছি আর একটু এগিয়ে গেলে তোমরা বুঝতে পারবে। তো আপাতত আমাদের কাছে ক্লিয়ার হলো যে এই কাল্পনিক কণাটা জিনিসটা কি। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই দুই ধরনের আধান বাহক কিন্তু আমাদের কাজ করে। ঠিক আছে, এইবার এই তিন ধরনের পরিবাহীকে আমরা তাদের পরিবহন ক্ষমতা, যে এর বেশি, এর কম, এর মাঝারি মানের, সেটা কি করে হলো সেটা ব্যাখ্যা করতে গেলে আমরা শক্তিপটির সাহায্য নিতে পারি। তো শক্তিপটির সাহায্যে কিভাবে ব্যাখ্যা করা যায়, চলো এবার আমরা ওটা দেখে নিই। দেখো আমরা জানি পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন মহল। এবার কি হয়, নিউক্লিয়াসের পরে প্রথম কক্ষপথ থাকে, প্রথম কক্ষপথের একটাই উপকক্ষ, সেটা হচ্ছে 1s। তারপরে আমরা দ্বিতীয় কক্ষপথ যেটা, সেই দ্বিতীয় কক্ষপথে তোমার হচ্ছে দুটো উপকক্ষ 2s 2p। তো এটা ধরে নাও আমাদের 2s, আর এইগুলো যে ডট ডট করে দিয়েছি এগুলো ধরে নাও 2p। এবার আমরা বোরের পরমাণু মডেল অনুসারে কি জানি, যে প্রত্যেকটা কি হয়, শক্তি কক্ষপথের শক্তি নির্দিষ্ট থাকে। এবার ওই কক্ষপথের যা শক্তি হয়, প্রত্যেক ওই কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে তাদেরও শক্তি তাই হয়। তো এইবার এই শক্তিটাকেই যদি আমরা স্তরে স্তরে ভাগ করি, তাহলে আমরা জানবো যে সব থেকে কাছের যে কক্ষপথ, প্রথম কক্ষপথ, তার শক্তি কম, অর্থাৎ সেই জন্য 1sটাকে তো আমরা একটা শক্তি স্তর দিয়ে ধরে নাও এনার্জি লেভেল দিয়ে এটা দিয়ে বোঝালাম। তারপরে দ্বিতীয় কক্ষপথ যে আছে, তাহলে সেই দ্বিতীয় কক্ষপথে 2s এর শক্তি ধরে নাও এইখানে একটু বেশি, দ্বিতীয় কক্ষপথে যেহেতু সেজন্য একটু উপরে উঠে ধরে নাও 2s। এবার 2s আর 2p দুটো আছে, 2pর এনার্জিটা একটু বেশি হয়, সেজন্য 2pটাকে ধরে নাও একটু উপরে দিলাম। তৃতীয় কক্ষপথে 3s যেটা, সেই 3sটা আরও উপরে। এইভাবে তাহলে আমরা কি করতে পারি, বিভিন্ন কক্ষপথের যে শক্তি স্তর, সেই শক্তি স্তরের ছবি এইভাবে আমরা অঙ্কন করতে পারি। তো এটাকেই বলা হচ্ছে শক্তি স্তরের তোমার হচ্ছে চিত্র। এইবার কি হয়, একটা ধরে নাও সিলিকনের কেলাসের মধ্যে একটা তো আর সিলিকন পরমাণু থাকবে না, সেখানে বিলিয়ন বিলিয়ন সিলিকন পরমাণু থাকবে। তো সেই প্রত্যেকটা বিলিয়ন বিলিয়ন সিলিকন পরমাণু থাকবার জন্য প্রত্যেকের কি হবে, এরকম শক্তি স্তরগুলো কাছাকাছি গিয়ে একে অন্যের খুব কাছাকাছি প্রায় ওভারল্যাপ করে যাবে। এবার অনেকগুলো শক্তি স্তর, ধরুন অনেকগুলো পরমাণু শক্তি স্তরগুলো কি হলো, ওভারল্যাপ করে গেল। সেক্ষেত্রে দেখো 1s এর যে সামান্য একটু পার্থক্য থাকবে শক্তি স্তরের বিভিন্ন পরমাণু বিভিন্ন প্রভাবকে একে অন্যের প্রভাবকের জন্য, কারণ প্রত্যেকটা পরমাণুর নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, আকর্ষণ বিকর্ষণের জন্য কি হবে, সামান্য শক্তি স্তরে হেল্পের হবে। এবার অনেকগুলো শক্তি স্তর কাছাকাছি যদি ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, তাহলে তখন দেখো সেই শক্তি স্তরটা মিলে কি হবে, মনে হবে যেন একটা শক্তিপটির সৃষ্টি হয়েছে। ধরে নাও এটা 1s এর শক্তিপটি, 2sগুলো মিলে ধরে নাও বিভিন্ন শক্তি স্তরগুলো 2s আর 2pর বিভিন্ন পরমাণু শক্তি স্তরগুলো পরপর হয়ে দেখা যাচ্ছে সেখানে আবার একটা শক্তিপটি গঠন হয়ে গেল। তাহলে সেখানে এটা হচ্ছে 2pর শক্তিপটি। ঠিক একই রকমভাবে ধরে নাও 3s এরও বিভিন্ন পরমাণু 3sগুলো মিলে আবার তোমার তৃতীয় শক্তিপটি গঠন করলো। এরকম বিভিন্ন শক্তিপটিগুলো গঠিত হয়। এইবার আমাদের অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, তোমার যেহেতু সব থেকে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোই বের হয়ে মুক্ত ইলেকট্রনে পরিণত হয়ে যায়, আর তার ভেতরে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আছে তারা সহজে বের হয়ে আসে না। সেই জন্য ভেতরের শক্তি স্তর আমাদের এখানে আলোচনা না করলেও চলবে, শক্তিপটিগুলো। তো আমাদের সব থেকে কী করবো, আমরা বাইরের যে শক্তি স্তরটা আছে সেটাকে নেব, অর্থাৎ বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করবার ফলে ওদের যে শক্তি স্তরে তারা থাকে সেই শক্তি স্তরগুলো মিলিতভাবে যে পটিটা গঠন করে সেই পটিটা আমরা এর মধ্যে নিব। তো ধরে নাও আমার কথা সিলিকনের ধরে নাও 3s কক্ষপথটা নিলাম। তাহলে বাইরের এগুলো যেহেতু ভেতরে এগুলো আমাদের আলোচনার দরকার নেই, তাহলে আমরা বাইরের যে যোজ্যতা ইলেকট্রন যেগুলো বলি আমরা, সেই যোজ্যতা ইলেকট্রনের যে শক্তিপটি আমরা পেলাম সেই শক্তিপটিটার নাম দিয়ে দিলাম ধরে নাও আমরা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এইভাবে আমরা যোজ্যতা পটি, এইভাবে আমরা কি করি, তোমার শক্তিপটির ছবিটা এঁকে নিই, কল্পনা করে নিই। এবার এই যোজ্যতা পটিতে যে ইলেকট্রনগুলো আছে তারা এবার কি করবে, বাইরে থেকে যদি শক্তি পায় তাহলে তারা মুক্ত ইলেকট্রনে পরিণত হতে পারবে। তার মানে একটা মুক্ত ইলেকট্রনেরও একটা শক্তির মান নির্দিষ্ট থাকবে। তো এবার মুক্ত ইলেকট্রনগুলোর শক্তি স্তরগুলো যদি আবার আমরা কল্পনা করে এক জায়গায় ঘন সন্নিবিষ্ট ভাবি, তাহলে সেক্ষেত্রেও আবার কি হবে, এরকম একটা পটি গঠন হয়ে যাবে।
সেই পটিটার নাম দিয়ে দিলাম, ধরে নাও আমরা পরিবহন পটি, কারণ যেহেতু মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে সহায়তা করে, সেই জন্য আমরা তখন মুক্ত ইলেকট্রনগুলো শক্তি স্তরগুলোকে মিলিত হয়ে যে পটিটা গঠন করে সেটাকে ধরে নিয়ে আমরা হচ্ছে পরিবহন পটি। তাহলে আমাদের এই অর্ধপরিবাহীতে দুইটো পটির আমাদের খুব গুরুত্ব আছে, যোজ্যতা পটি অর্থাৎ বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোর মিলিত শক্তি, আর একটা হচ্ছে পরিবহন পটি অর্থাৎ সব থেকে সেই বাইরের কক্ষের ইলেকট্রনটা যখন মুক্ত ইলেকট্রনে পরিণত হলো তখন তারা যে শক্তি স্তরে থাকে সেই শক্তি স্তরগুলো মিলিত হয়ে যে পটিটা গঠন করে সেটাকে বলি আমরা হচ্ছে পরিবহন পটি। এইবার এই দুই পটির সাহায্যে আমরা কি করব, এই পটি তত্ত্বের সাহায্যে আমরা কি করব, এই তিন ধরনের পদার্থের যদি আমরা পার্থক্য করতে চাই বা চিত্র অঙ্কন করতে চাই, তাহলে দেখো চিত্রটা ঠিক কেমন হবে। সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা আসি, পরে আসছি। প্রথমে কুপরিবাহী পদার্থ। কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হবে, যোজ্যতা পটি আর পরিবহন পটির মধ্যে নিশ্চয়ই অনেকটা গ্যাপ থাকতে হবে, তাই না? যদি না গ্যাপ থাকে তাহলে তো খুব সহজেই ইলেকট্রন বাইরে থেকে শক্তি পেয়ে পরিবহন পটিতে চলে যেত, অর্থাৎ মুক্ত ইলেকট্রনে পরিণত হতে পারতো, তাহলে ফলে তো তড়িৎ পরিবহন করতো। তো কুপরিবাহীর ক্ষেত্রে তো তা হয় না, তার মানে আমরা ধরেই নিব যে কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয়, পরিবহন পটি এবং যোজ্যতা পটির মধ্যে এই শক্তির ব্যবধানটা এত বেশি থাকে যে আমরা বাইরে থেকে বিভিন্ন তাপ আলো যাই দিই না কেন তারা কোনো অবস্থাতেই তোমার যোজ্যতা পটি থেকে ইলেকট্রনগুলো পরিবহন পটিতে যেতে পারে না, যার ফলে তড়িৎ পরিবহন করতে পারে না। আবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাহলে আমি যদি শক্তি পটির সাহায্যে বোঝাতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের গ্যাপটা অনেক কম হবে, তাহলে তার শক্তি পটিটা কেমন হবে, শক্তি পটিটা অনেকটা এইরকম হবে, তাই না? এইরকম হবে, তার মানে সেখানে গ্যাপটা অনেকটা কম হবে। এই যে গ্যাপ, এই গ্যাপটাকেই কিন্তু বলা হয় হচ্ছে তোমার নিষিদ্ধ অঞ্চল, বুঝতে পেরেছ, বা ফরবিডেন এনার্জি রিজ বলা হয়, কিন্তু মনে রাখবে নিষিদ্ধ অঞ্চল, ঠিক আছে? তো এবার তোমার কুপরিবাহীর ক্ষেত্রে এই নিষিদ্ধ অঞ্চল তার মানটা 3 ইলেকট্রন ভোল্টেরও বেশি হয়। তোমরা জানো তোমার শক্তির আর একটা একক আছে আমরা মাপি, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে, ইভি বা ইলেকট্রন ভোল্ট বলি। তো ইলেকট্রন ভোল্ট কাকে বলা হয়, একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে গমন করলে যে পরিমাণ শক্তি মানে কার্য সম্পাদন করে, অর্থাৎ কার্য আর শক্তি সমার্থক, অর্থাৎ যে পরিমাণ শক্তি লাভ হয় সেটাকে বলি আমরা হচ্ছে তোমার ইলেকট্রন ভোল্ট। তো এদের মধ্যে ব্যবধানটা প্রায় 3 ইলেকট্রন ভোল্টের থেকেও কি হয়, সবসময় বেশি হয়, সেই জন্য এদের মধ্যে তড়িৎ চলাচল করতে একদমই পারে না। আর এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু এই ব্যবধানটা অনেক কম। সেটা কত, যে আমরা যে সিলিকন এঁকেছি সেই সিলিকনের ক্ষেত্রে কিন্তু 1.11 ইলেকট্রন ভোল্ট, বা তুমি যদি জার্মেনিয়াম নাও তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে কিন্তু সেটা কত হয়, 0.67 ইলেকট্রন ভোল্ট, বুঝতে পেরেছো? তার মানে বুঝতেই পারছো এর তুলনায় অনেক কম। সেই জন্য কি হয়, দেখা যায় যে আমাদের সাধারণ তাপমাত্রা অর্থাৎ রুম টেম্পারেচার ধরে নাও 27 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ধরি আমরা, বা 300 সেই 300 কেলভিন উষ্ণতাতেই কি হয়ে যায়, এই কিছু কিছু বন্ধনের ইলেকট্রন ওই তাপ শক্তিটা পাওয়ার জন্যই কি হয়ে যায়, ওরা কিন্তু এই পরিবহন পটিতে যেতে পারে, যার ফলে তোমাদের সাধারণ তাপমাত্রাতেই কি হয়ে যায়, অর্ধপরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, কিছু পরিমাণ তড়িৎ চলাচল করতে পারে, কিন্তু সেই তড়িৎটা কি হয়, আমাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছায় না, অর্থাৎ আমরা যে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে চাইছি সেই মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে পৌঁছায় না। তার জন্য আমাদেরকে আরও বিজ্ঞান গবেষণা করে উন্নত করেছে, সেগুলো আমরা পরে আসছি। তো মনে রাখবে এদের ক্ষেত্রে এইরকম মানটা হয়। আর সুপরিবাহীর ক্ষেত্রে যদি আমরা এটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে দেখো সেক্ষেত্রে কি হবে, সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা জানি সাধারণ তাপমাত্রাতেই কি হয়ে থাকে, ওদের মধ্যে তোমার মুক্ত ইলেকট্রন তৈরি হয়ে অটোমেটিক্যালি বসে থাকে। তার মানে কি, পরিবহন পটি আর যোজ্যতা পটির মধ্যে ব্যবধান প্রায় থাকে না বললেই চলে, এবং একে অন্যের উপর অভিলিপ্ত হয়। ধরে নাও পরিবহন পটিটাকে যদি আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে যোজ্যতা পটিটা হবে আমাদের এইরকম, বুঝতে পেরেছ? তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একে অন্যের উপর অভিলিপ্ত হওয়ার জন্য কি হয়ে থাকে, আমাদের এই সাধারণ তাপমাত্রাতেই কি হয়ে থাকে, ওর মধ্যে অটোমেটিক্যালি কিছু মুক্ত ইলেকট্রন তৈরি হয়ে থাকে, অর্থাৎ যেগুলো যোজ্যতা পটিতে আছে তারাই আবার পরিবহন পটি দুটোই হয়ে থাকছে, সেই জন্য অটোমেটিক্যালি আগে থেকেই মুক্ত ইলেকট্রন কিছু তৈরি হয়ে থাকে, যার জন্য আমরা বাইরে থেকে বিভব প্রভেদ দিলেই সুপরিবাহী পদার্থের মধ্য দিয়ে আমরা কি করি, তড়িৎ পরিবহন করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে পটিতত্ত্বের সাহায্যে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, আমাদেরকে এরকম প্রশ্ন অনেক সময় পরীক্ষায় করে 3 নম্বরে, খুব সহজ প্রশ্ন, যে পটিতত্ত্বের সাহায্যে
এই 3 ধরনের পরিবাহীকে পার্থক্য নিরূপণ করো, তাহলে কিন্তু আমরা সিম্পলি এই ছবিটাকে এই সামান্য কথার মাধ্যমে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম যে শক্তিপটির সাহায্যে কীভাবে পরিবাহীকে আমরা পার্থক্য করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। এবার আমরা চলো এইখানে আসে অর্ধপরিবাহীতে। কি বললাম যে সাধারণ অবস্থায় আমরা এই সিলিকন বা জার্মেনিয়াম দিয়ে যে কেলাস দিয়ে যদি আমরা যে পরিবাহী তৈরি করি, সেক্ষেত্রে কি হয়ে যায়, আমাদের মিলিঅ্যাম্পিয়ার রেঞ্জে যেগুলো আমরা চাইছি সেই মানে পৌঁছায় না। এবার সেই মানে পৌঁছানো না যাওয়ার জন্য কি করতে হয় আমাদেরকে, তাহলে সেটাকে একটু ডেভেলপ করতে হয়। তাহলে আমরা এই ব্যাপারগুলো বাদ দিয়ে এবার চলো অর্ধপরিবাহী নিয়ে আমরা আবার ডিটেলসে আলোচনা শুরু করি। তাহলে আমাদের যে অর্ধপরিবাহী, তাহলে সেই অর্ধপরিবাহীর উদাহরণ কি, সিলিকন, জার্মেনিয়াম এইসব, বা এদের বিভিন্ন যৌগগুলো, হয়তো গ্যালিয়াম আর্সেনাইড, তারপর সিলিকন আর্সেনাইড, এরকম বিভিন্ন যৌগগুলো আছে। এই যৌগগুলো সাধারণত অর্ধপরিবাহী হয়। তো এবার এই অর্ধপরিবাহী যদি আমরা ভাগ করি দুটো ভাগে, মূলত আমরা হচ্ছে কি পাবো, দেখতে পাবো। প্রথমে আমরা পাবো হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, অর্থাৎ যে পরিবাহীতে অর্ধপরিবাহীতে শুধুমাত্র এক ধরনের কি থাকবে, মৌল থাকবে। যেমন আমি এখানে এঁকেছি সিলিকন, সিলিকনের ধরে নাও একটা কেলাস, তাহলে সেটা কি হবে, সে হবে হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। এবার বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাহলে কি হবে, যে পরিমাণ ইলেকট্রন বন্ধন থেকে বের হয়ে গিয়ে মুক্ত ইলেকট্রনে পরিণত হবে, সেই পরিমাণই আবার দেখো তাহলে কি হবে, গর্ত বা হোলসের সৃষ্টি হবে। অর্থাৎ মনে রাখবে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমার পরিবহন ইলেকট্রন আর তোমার হোলস বা গর্ত, তাদের কি থাকে, পরিমাণটা সবসময় কি থাকবে, সমান থাকবে। ঠিক আছে, আর এইবার এই মানটা যদি আমরা দেখি বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে, সেটা কিন্তু বেশি হয় না। হয়তো সিলিকন, গ্যালিয়াম সেগুলো দেখা যায় কি মাইক্রো অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ার এই রেঞ্জে, তার মানে প্রায় 1000 গুণ বা তারও বেশি গুণ কম পরিমাণ তড়িৎ আমরা পাই, সেই মানে আমরা পৌঁছাতে পারি না। তো সেই মানে পৌঁছানোর জন্য কি করব, এবার সিলিকনের শুধু কেলাস না নিয়ে এবার কি করব, সিলিকনের মধ্যে কিছু অপদ্রব হিসেবে মেশাবো। এইবার মনে রাখবে যে একটা অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা বৃদ্ধি করবার জন্য আমরা যখন কোনো অপদ্রবকে মেশাই, সেই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে এই ইলেকট্রনিক্সে হচ্ছে ডোপিং। তাহলে ডোপিং কি, যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে অপদ্রব মিশিয়ে কি করা হয়, অবিশুদ্ধ তাহলে তখন হয়ে গেল। তাহলে সেই অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করবার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই বলা হয় হচ্ছে ডোপিং। বোঝা গেল? এইবার যে অপদ্রবকে আমরা মেশাবো সেই অপদ্রবকে বলা হয় কিন্তু ডোপ্যান্ট। তাহলে এই দুটো একটু শর্ট কোয়েশ্চেন হিসেবে মনে রাখবে, ডোপিং আর ডোপ্যান্ট কি। এইবার আমরা কাদেরকে অপদ্রব হিসেবে মেশাবো এবং কেন মেশাবো, দেখো আমাদের ধরে নাও এখানে সিলিকন আছে। এইবার এইখানে এই কেলাসেই ধরে নাও আমি কি করলাম, ডোপ্যান্ট হিসেবে আমি একটা পঞ্চযোজী মৌল, এরা তো চতুর্যোজী মৌল থেকে হয়ে আছে, আমি ধরে নাও পঞ্চযোজী মৌলকে নিয়ে আসলাম। পঞ্চযোজী মৌল মানে 15 নম্বর শ্রেণীতে কারা থাকে, সেখানে ফসফরাস থাকে, তারপর তোমার আর্সেনিক থাকে, এইরকম কোনো একটা পঞ্চযোজী মৌল, ধরে নাও আর্সেনিককেই আমরা এখানে নিয়ে এসে কি করলাম, ওই কেলাসের মধ্যে ডোপিং করলাম, আর্সেনিককে ডোপ্যান্ট হিসেবে ব্যবহার করলাম। যেই ব্যবহার করব তখনই কি হবে, আর্সেনিক পঞ্চযোজী মৌল হওয়ার জন্য চারপাশে 4টা সিলিকনের সঙ্গে তো 4টা বন্ড তৈরি করবার পরেও কি হবে, ওর কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা থেকে যাবে। দেখো ধরে নাও সেই একটা ইলেকট্রন হচ্ছে এইটা। এবার এই ইলেকট্রন তো আর বন্ধন সৃষ্টি করতে পারছে না, তাহলে এই ইলেকট্রন যদি বন্ধন সৃষ্টি করতে না পারে, তাহলে ওকে যদি খুব সামান্য পরিমাণে একটু যদি আমরা বাইরে থেকে শক্তি দিই, তাহলে ও মুক্ত ইলেকট্রনে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো এইভাবে যদি আমরা ড্রপিং করি, অটোমেটিক্যালি হ্যাঁ শক্তি পেলে তো বাইরে থেকে বন্ধন ভেঙে তো কিছু ইলেকট্রন বের হয়ে আসবে, তাছাড়াও অটোমেটিক্যালি কিছু ইলেকট্রন কিন্তু ওই কেলাসের মধ্যে থেকেই যাচ্ছে। তার মানে কি হবে, এই ক্ষেত্রে আর কিন্তু যে ইলেকট্রনগুলো বের হয়ে আসবার পর, যেটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনস এবং হোলসের বা গর্তের সংখ্যা সমান ছিল, এক্ষেত্রে কিন্তু আর সেক্ষেত্রে সমান ওদের মধ্যে থাকবে না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যাটা তোমার হচ্ছে হোলসের তুলনায় একটু বেশি থাকবে। তো এই ধরনের যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী, যেহেতু ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ ইলেকট্রন নিজেই নেগেটিভ, সেই নেগেটিভ
ইলেকট্রনের সংখ্যা আধান বাহকের সংখ্যা বেশি থাকে, সেই জন্য এটার নাম দিয়েছি আমরা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। ঠিক আছে, তাহলে এন টাইপ অর্ধপরিবাহী বুঝতে পারলে, অর্থাৎ যেখানে সংখ্যাগুরু অর্থাৎ মূল আধান বাহক যেটা বেশি থাকবে তাকে আমরা সংখ্যাগুরু আধান বাহক বলি। সেই সংখ্যাগুরু আধান বাহকের বাহক হবে হচ্ছে এক্ষেত্রে ইলেকট্রন, আর সংখ্যালঘু যে কম থাকবে সেই সংখ্যালঘু আধান বাহকের নাম হবে হচ্ছে তোমার হচ্ছে হোলস বা গর্ত। এইবার ঠিক একই রকমভাবে এর উল্টোটা যদি আমরা চাই, তাহলে এটা যদি নেগেটিভ হওয়ার জন্য এন টাইপ অর্থাৎ ইলেকট্রন বেশি হওয়ার জন্য করেছি, এবার ধরে নাও আমরা গর্তের সংখ্যাটা বেশি করব, তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছো পজিটিভ বেশি হবে তুলনামূলকভাবে। সেই জন্য এর উল্টোটা যেটা আমরা ডোপিং করে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করি তার নাম হয় হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে সেই পি টাইপ অর্ধপরিবাহী আবার তাহলে কাদেরকে ব্যবহার করব? দেখো, চতুর্যোজী পর যদি পঞ্চযোজী দিয়ে এন টাইপ হয়, তাহলে তার আগে ত্রিযোজী যদিও আমরা এখানে মৌল ব্যবহার করি, অর্থাৎ আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে 13 নং শ্রেণীতে যারা আছে, বোরন ধরে নাও, তারপরে অ্যালুমিনিয়াম, এইসব পদার্থদেরকে যদি আমরা ব্যবহার করি, ধরে নাও এখানে আমি একটা বোরন নিলাম। ঠিক আছে, তাহলে বোরন নিলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওর যেহেতু ত্রিযোজীয়, তাহলে শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকবে, তাহলে 3টে ইলেকট্রন দিয়ে 3টা সিলিকনের সঙ্গে বন্ধন তৈরি করে ফেললো, কিন্তু তারপরেও আর একটা সিলিকন যখন ওকে বন্ধন তৈরি করতে আসবে তখন বোরন আর সেক্ষেত্রে ইলেকট্রন দিতে পারবে না, তাহলে সেই স্থানটা কি হয়ে থাকবে? ফাঁকা হয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে ওইখানে আমরা বলতে পারি কি সৃষ্টি হবে? আমাদের সেই কাল্পনিক কণা, সেই কি তোমার হচ্ছে হোলস বা গর্তের সেক্ষেত্রে সৃষ্টি হয়ে থাকবে। তাহলে এইভাবে দেখো এই ক্ষেত্রে আবার তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হবে, ইলেকট্রনের যে সংখ্যা অটোমেটিক্যালি আগে থেকেই গর্ত তৈরি হয়েছে, এইবার তুমি বাইরে থেকে তাপ দিলে কি হবে? দেখা যাচ্ছে আরও কিছু ইলেকট্রন হয়তো বের হয়ে আসবে, তাহলে যে কটা ইলেকট্রন বন্ধন থেকে বের হয়ে আসবে সে কটাই ওখানে গর্ত সৃষ্টি হয়ে থাকবে। কিন্তু আগে থেকে যেহেতু তোমার গর্ত তৈরি হয়ে আছে, তাহলে সামগ্রিকভাবে কি হয়ে যাবে? এখানে গর্তের সংখ্যা তোমার ইলেকট্রনের তুলনায় বেশি হয়ে যাবে। এবার ইলেকট্রনের উল্টোটা ধরেছি আমরা গর্ত, তাহলে এখানে আমাদের পজিটিভ সংখ্যাটা বেশি হয়ে থাকবে, সেই জন্য যে এটাকে নাম দিয়েছি আমরা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যাগুরু আধান বাহক হচ্ছে আমাদের গর্ত বা হোলস, আর সংখ্যালঘু আধান বাহক হচ্ছে তোমার হচ্ছে সিলিকন। আবার এটা মনে রাখবে যে এই যে আমরা ডোপিংটা করলাম, সেই ডোপিংটা কিন্তু মোটামুটি কি করতে হয়, যে প্রচুর যে তোমার পঞ্চযোজী বা ত্রিযোজী মৌল ডোপিং করতে হয় তা কিন্তু না। তোমার মোটামুটি 10⁶ এতগুলো সিলিকন বা জার্মেনিয়াম মৌলের সঙ্গে মোটামুটি একটা যদি আমরা ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল করি, তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মানে আমরা যে মানে চাইছি তড়িৎটাকে, সেই কাঙ্ক্ষিত মানে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি, অর্থাৎ মিলিঅ্যাম্পিয়ার রেঞ্জে। তো এই জন্য মনে রাখবে যে খুব বিপুল পরিমাণ যে ডোপিংটা করতে হয় তা কিন্তু নয়। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে যে আমি যে বললাম এন টাইপ আর পি টাইপ, এন টাইপের সে নেগেটিভ থেকে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে, তার মানে যে যখন আমরা এন টাইপ অর্ধপরিবাহীর কেলাস ব্যবহার করব, সেই কেলাসটা সামগ্রিকভাবে যে নেগেটিভ থাকবে তা কিন্তু নয়, বা পি টাইপ মানে যে সামগ্রিকভাবে পজিটিভ হয়ে থাকবে তা কিন্তু নয়। কেন বলো তো? কারণ দেখো, এখানে যখন আমরা ডোপিং করছি তখন তো বোরন পরমাণুটা যখন এসেছিল ডোপিংয়ে, তখন তো বোরন নিস্তরিত হয়ে এসেছিল। আবার সিলিকন যারা কেলাস গঠন করেছিল তারাও তো সামগ্রিকভাবে নিস্তরিতই আছে। তাহলে তারা সামগ্রিকভাবে যেহেতু এসছে দুজনাই, তাহলে সেক্ষেত্রে সামগ্রিকভাবে কিন্তু পুরো কেলাসটা কি থাকবে? যে নিস্তরিত, সেই নিস্তরিতে থাকবে। অর্থাৎ এন টাইপ এবং পি টাইপ উভয় কেলাসটাই কিন্তু কি থাকবে? আমাদের নিস্তরিত থাকবে। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। এইবার আমরা যদি শক্তিপটিতে যাই, তাহলে মূলত এই যে ঘটনাটা ঘটলো এদের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তো এইবার অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হলো? এদের মধ্যে ব্যবধানটা কি কমে গেল? না, তা তো কমবে না, কারণ যোজ্যতা পটিতে যে ইলেকট্রনগুলো ছিল তাদের যে শক্তি আর তোমার মুক্ত ইলেকট্রনের যে শক্তি সেটা তো ফিক্সড, যে ওই মানে পৌঁছালে গা যোজ্যতা ইলেকট্রনটা পরিবহন ইলেকট্রনে পরিণত হতে পারবে। তাহলে কি চেঞ্জ হলো? এই চেঞ্জটাকে ব্যাখ্যা করবার জন্য আমরা কি করি? আর একটা স্তরের এখানে সাহায্য নিই, সেই স্তরটাকে বলা হচ্ছে ফার্মি স্তর। কি বললাম? ফার্মি স্তর। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? ধরে নাও এটাই সেই ফার্মি স্তর। তাহলে সেই ফার্মি স্তরটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কোথায় থাকবে? মাঝামাঝি থাকবে। কিন্তু এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে? সেই ফার্মি স্তরটা মনে রাখবে পরিবহন যে পটি আছে সেই পরিবহন পটির কাছে চলে যাবে। ঠিক একই রকমভাবে পি টাইপ যারা আছে তাদের ক্ষেত্রে কি হবে? এই ফার্মি স্তরটা যে যোজ্যতা পটি আছে সেই যোজ্যতা পটির কাছে নেমে যাবে।
কেন এমন ঘটনা ঘটে দেখো, কারণ যে ইলেকট্রনগুলো সেই সংখ্যাটা এন টাইপে আমরা দেখেছিলাম অটোমেটিক্যালি কিছু ইলেকট্রনের সংখ্যা বেড়ে আছে। এবার সেই জন্য বাইরে থেকে শক্তি দিলেই কী হয়ে থাকে, তারা খুব সহজেই মুক্ত ইলেকট্রনে পরিণত হতে থাকে। সেই জন্য যোজ্যতাপটির যে শক্তি স্তরটা, সেই শক্তি স্তরটা কী হয়, ঠেলে অনেকটা উপরে উঠে আসে, যাতে ইলেকট্রনগুলো সহজেই আর এখান থেকে এখানে যেতে হবে না। সেক্ষেত্রে আমরা শক্তিপটিতে ব্যাখ্যা করি, সেক্ষেত্রে খুব সহজেই কী করে লাফিয়ে ইলেকট্রনগুলো তোমার পৌঁছে যেতে পারে। সেই জন্য আমরা বলি যে ফার্মি স্তরে যেহেতু ইলেকট্রন সংখ্যাগুলো আদান বাহক, সেই জন্য কী থাকে, ফার্মি স্তরটা এন টাইপের ক্ষেত্রে একদম পরিবহন পটির কাছে থাকে। আর পি টাইপের ক্ষেত্রে যেহেতু হোলসগুলো আদান বাহকের কাজ করে, সেই জন্য আমরা ধরে নিই যে পরিবহন পটিটাই কি হচ্ছে, এক্ষেত্রে পরিবহন পটিটা ওই জায়গায় থাকলেও আমরা আপেক্ষিকভাবে ফার্মি স্তরটাকে নিচে নামিয়ে আসি। আর এখানে গেলেই অটোমেটিক্যালি হোলসগুলো কি করতে পারবে, এখান থেকে এখানে আমরা যেতে পারবে। তার মানে যেহেতু হোলসগুলোর ক্ষেত্রে দরকার, এখানে খুব সহজেই ওরা কি করতে পারবে, তোমার লাফিয়ে চলে যেতে পারবে। সেই জন্য মনে রাখবে যে এন টাইপের ক্ষেত্রে কি হয়, ফার্মি স্তরটা তোমার এর কাছে থাকে, পরিবহন পটির কাছে থাকে, আর পি টাইপের ক্ষেত্রে ফার্মি স্তরটা যোজ্যতা পটির কাছে থাকে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। আমরা পরবর্তী অংশ নিয়ে আবার ফেরত আসবো। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।